আসসালামু আলাইকুম। আজ ৮ই মার্চ ২০২৬ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের প্রত্যাঘাতে ২২০ জন মার্কিন সেনা হতাহত। হুঙ্কার দিলেন ইরানের প্রেসিডেন্ট, কি হতে যাচ্ছে? যুক্তরাজ্যের প্রেসিডেন্টের প্রতি ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প, দেখে নেবার হুমকি। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ইরানি সশস্ত্র বাহিনী ৩ দেশে পাল্টা হামলা চালিয়েছে। এসব হামলায় মোট ২২০ জন মার্কিন সৈন্য ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন। এছাড়া হামলায় ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। খবর প্রেস টিভির। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি শনিবার জানান, বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটে চালানো ইরানি হামলায় ২১ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে হামলার সময় প্রায় ২০০ জন মার্কিন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছেন। এছাড়া পারস্য উপসাগরের উত্তর অংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালায়। ইরানের দাবি, এর প্রায় ৮ মাস আগে তারা উস্কানিমূলক হামলা চালিয়ে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতেও আঘাত হানে। ইরানের দাবি, ওই হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, শত শত বেসামরিক নাগরিক এবং বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হন। এর জবাবে ইরান দ্রুত পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইরানি কর্মকর্তারা বলেছেন, হামলাগুলো কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনা ও স্বার্থকে লক্ষ্য করে চালানো হচ্ছে। তারা আরও দাবি করেন, যেসব দেশের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি রয়েছে সেই দেশগুলোর প্রতি ইরানের কোনো শত্রুতা নেই এবং তাদের সার্বভৌমত্বকে সম্মান করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করার দাবি করেছে ইরান, তবে ওয়াশিংটন এই দাবিকে সরাসরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। শনিবার ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেন যে বেশ কয়েকজন মার্কিন সেনাকে বন্দী করা হয়েছে। লারিজানি অভিযোগ করেন, ওয়াশিংটন এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রশাসন দাবি করছে ওই সেনারা সরাসরি যুদ্ধে নিহত হয়েছেন, কিন্তু আসলে তারা বন্দী অবস্থায় আছেন। সত্য খুব বেশি দিন গোপন রাখা যাবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের এই চাঞ্চল্যকর দাবির পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এর একজন মুখপাত্র আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে বলেন, কোনো মার্কিন সেনা আটক হওয়ার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি ইরানের এই দাবিকে দেশটির শাসক গোষ্ঠীর মিথ্যাচার ও প্রতারণার আরও একটি উদাহরণ হিসেবে অভিহিত করেন। মার্কিন কর্মকর্তাদের মতে, তেহরান পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি ১৫০ শতাধিক স্কুল শিক্ষার্থী, ১,০০০-এর বেশি মানুষ নিহত হন। এই ঘটনার পর থেকেই ইরান ও তার মিত্ররা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। বর্তমান পরিস্থিতি পুরো অঞ্চলকে এক ভয়াবহ অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, শত্রুকে ১ ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন ইরানি প্রেসিডেন্ট। প্রতিবেশী ভাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক চায়, একথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেন, শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে। পেজিশকিয়ান বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে, তবে এর অর্থ এই নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে। ইরানি প্রেসিডেন্ট বলেন, যারা ইরানকে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেওয়া হবে। মাসুদ পেজিশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকারও রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার ১ ইঞ্চি জমিও দখল করতে দেবে না। বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিতে বিলম্ব করায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের প্রতি ব্যাপক ক্ষোভ ঝেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামরিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী স্টারমারের এই আচরণ মনে রাখবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। শনিবার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, আমাদের বড় মিত্র, সম্ভবত সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য অবশেষে আমাদের সাহায্যার্থে মধ্যপ্রাচ্যে 2টি বিমানবাহী রণতরী পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।
এমন এক সময় তিনি এই সিদ্ধান্ত নিলেন যখন আমরা যুদ্ধে জিততে চলেছি। আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী স্টারমার। এখন আর এই রণতরী আমাদের কোনো কাজে আসবে না। তবে আমরা এটা মনে রাখব, আমরা যুদ্ধে জিতে যাওয়ার পর যারা আমাদের পক্ষে যুদ্ধে যুক্ত হতে চায় তাদের কোনো প্রয়োজন আমাদের নেই। উল্লেখ্য, গতকাল শনিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করতে মধ্যপ্রাচ্যের রওনা হওয়ার জন্য ব্রিটেনের 2টি বিমানবাহী রণতরী প্রস্তুত আছে। একই দিন যুক্তরাজ্যের বিমান বাহিনীর পক্ষ থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে বলা হয় মধ্যপ্রাচ্যের ব্রিটেনের বিমান ঘাঁটিও ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। ব্রিটেনের বিমান বাহিনীর বিবৃতির ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেছেন, এখন আর আমাদের প্রয়োজন নেই, এটা সঠিক সময় নয়। তারা যদি 2 সপ্তাহ আগে এটা আমাদের জানাতো তাহলে ব্যাপারটি সুন্দর হতো। ইরানের 4টি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন এবং এসব স্থাপনার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহক কেরামত বিএস কারামি দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। কেরামত বিএস কারামিতদ বলেন, শনিবার রাতে তেহরান এবং আল বোর্জে মার্কিন ইসরায়েল বিমান বাহিনীর বোমায় আমাদের 4টি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন তেলের ট্যাঙ্কার ট্রাকের চালক ছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও পৃথক এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিও চিত্রে দেখা গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান বাহিনীর বোমায় তেলের ডিপোগুলোতে বিশাল আকারে আগুন জ্বলছে। ইরানে যে যুদ্ধ শুরু হয়েছে সেজন্য দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ভুল হিসাব নিকাশ এবং এজন্য তাকে মাশুল গুনতেই হবে। তার আগ পর্যন্ত ইরান পিছু হটবে না। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি কথা বলেছেন। গতকাল শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, এখন ইরান এবং মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব নিকাশের ফলাফল। তিনি ভেবেছিলেন ভেনেজুয়েলায় তিনি যা করেছিলেন এখানেও সেই একই মডেল প্রয়োগ করবেন এবং তা করতে গিয়ে তিনি নিজেই পড়েছেন ঝামেলায়। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচল অবস্থা তৈরি করেছে। ওয়াশিংটন এখন নিজেদের ভুল হিসাবের কাদা জলে আটকা পড়েছে। তবে আমরা ট্রাম্পকে ছাড়ব না। যে ভুল তিনি করেছেন সেজন্য তাকে মাশুল গুনতেই হবে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এবার অন্যান্য খবর। নেপালের সাধারণ নির্বাচনে প্রথাগত এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোকে হটিয়ে এক নতুন ইতিহাসের সূচনা করেছে তরুণদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। জেনজি প্রজন্মের নিরঙ্কুশ সমর্থনে র্যাপার থেকে রাজনীতিতে আসা 35 বছর বয়সী বালেন্দ্র শাহ এখন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। বাংলাদেশে 2024 সালের আগস্টের গণ অভ্যুত্থানের পর জেনজি প্রজন্মের দলগুলো সাধারণ নির্বাচনে বড় প্রভাব ফেলতে ব্যর্থ হলেও নেপালে ঠিক উল্টো চিত্র দেখা গেছে। গত সেপ্টেম্বরে কেপি শর্মা ওলির ক্ষমতাচ্যুতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে নেপালি ভোটাররা পুরনো মুখগুলোকে প্রত্যাখ্যান করে আধুনিক ও প্রযুক্তি নির্ভর নতুন নেতৃত্বকেই বেছে নিয়েছে। বালেন্দ্র শাহর এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে ছিল অত্যন্ত পরিকল্পিত এবং আধুনিক এক প্রচারণা কৌশল। রয়টার্সের তথ্য অনুযায়ী কাঠমান্ডুর বালাজু এলাকায় একটি 6 তলা ভবন থেকে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা হয়। তাদের এই জাদুকরী প্রচারণায় মূল দিকগুলো নিচে তুলে ধরা হলো। গাণিতিক ভাষণ কৌশল। বালেন্দ্র শাহ প্রতিদিন ভাষণ না দিয়ে প্রতি 8 দিনে একটি করে বড় ভাষণ দিতেন। দলটির কৌশল ছিল প্রথমে বিরোধী দলের কথা বলতে দেওয়া এবং পরে একেবারে সুনির্দিষ্ট ও শক্তিশালী জবাব দেওয়া। এতে বার্তার স্বচ্ছতা বজায় থাকতো এবং মানুষ বিভ্রান্ত হতো না। বিশাল ডিজিটাল নেটওয়ার্ক। শাহর ভাষণ ও রোড শোগুলোর কন্টেন্ট ছড়িয়ে দিতে কাজ করেছে 660 সদস্যের একটি বিশাল সোশ্যাল মিডিয়া টিম। এছাড়া 300 জনের একটি কোর টিম সার্বক্ষণিক রিসার্চ ও স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছে। তৃণমূল ও প্রবাসীদের সংযোগ প্রচারণার বিশাল খরচের একটি বড় অংশ এসেছে প্রবাসী নেপালীদের কাছ থেকে। এছাড়া সংবাদ মাধ্যমের স্টুডিওর চেয়ে পথ চলতে চলতে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলা এবং তরুণ স্বেচ্ছাসেবকদের নেটওয়ার্কের মাধ্যমে মানুষের অভাব অভিযোগ এবং সংগ্রহ করা ছিল তাদের প্রধান শক্তি। আঞ্চলিক রাজনীতির মেরুকরণ। নেপালের রাজনীতি দীর্ঘদিন পাহাড় বেষ্টিত কাঠমান্ডুর অভিজাতদের দখলে থাকলেও সমতল বা তেরাই অঞ্চলের সন্তান বালেন্দ্র শাহ নিজেকে মাধেশী ছেলে হিসেবে তুলনা করে সাধারণ মানুষের আবেগ স্পর্শ করতে সক্ষম হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দুর্গ হিসেবে পরিচিত ঝাপা 5 আসনে লড়ে তাকেই ধরাশায়ী করেছেন।
আরএসপির ভাইস চেয়ারম্যান ডিপি আরিয়াল জানিয়েছেন, বালেন্দ্র শাহর সম্ভাব্য সরকার প্রশাসনিক দক্ষতা বাড়াতে বাইরের বিশেষজ্ঞদের নিয়োগ দেবে এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও প্রযুক্তির ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। নেপালের এই পরিবর্তন কেবল একটি ক্ষমতার বদল নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে জেনজি প্রজন্মের নেতৃত্বের এক বিশাল মাইলফলক। পুরনো দুর্নীতিগ্রস্ত নেতাদের প্রতি বিরক্ত হয়ে সাধারণ মানুষ এখন বালেন্দ্র শাহ ও রবি লামিছানের মতো তরুণদের মধ্যেই আগামী নেপাল দেখছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে মামলাটি করা হয়। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসিরুদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম এ আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস, আর ওই আসনে এনসিপির প্রার্থী ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। নির্বাচনে নাসিরুদ্দিন পাটোয়ারি বিপুল ভোটে হেরে যান। তিনি নির্বাচনের সময় থেকে বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। এসব বক্তব্যগুলো অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনার প্রতিবেশ কেমন সেটার উপরেও আপনার মন মানসিকতা বা আপনার সফলতা অর্জনের পরিসংখ্যান বা শতকরা হার কিন্তু নির্ভর করে। আপনার আশেপাশে যদি সবসময় নেতিবাচক মানুষ থাকে, তাহলে আপনার হৃদয় এবং আপনার কর্মেও এর একটা বড় প্রভাব পড়ে। সেই জন্যে গুণীজনরা পরামর্শ দিয়েছেন যে সবসময় ইতিবাচক মানুষদের পাশে থাকুন, তাদেরকে বন্ধু বানান। যারা অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে না, যারা নিজের কাজ নিয়ে নিজেকে উন্নত করবার প্রতিনিয়ত চেষ্টা করে, নিজেকে আরও রুচিশীল মননশীল হিসেবে গড়ে তোলবার যাদের প্রচেষ্টা রয়েছে, এরকম মানুষের সঙ্গে যদি থাকেন, এরকম মানুষকে যদি বন্ধু বানাতে পারেন, তাহলে আপনার লাভ ছাড়া লস হবে না কখনোই। সেই জন্যে আপনার পারিপার্শ্বিক পরিবেশটাকে ইতিবাচক রাখতে হলে ইতিবাচক বন্ধুর প্রয়োজন। আসুন আমরা সবসময় ইতিবাচক মানুষদের বন্ধু বানাই, তাদের পাশে থাকি এবং নিজের মধ্যেও ইতিবাচকতা ধারণ করি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির দৌড়ে ভারত বড় কোনো শক্তি নয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এমনকি ভারত কিছুই বানাতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সম্প্রতি ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ডেটা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার মারিয়ান কলেজ কুট্টিক্কানাম শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় রাহুল গান্ধী এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, ভারতের উচ্চ শিক্ষা ব্যবস্থা আদর্শিক আক্রমণের মুখে পড়েছে এবং একটি নির্দিষ্ট ধরনের চিন্তাধারা চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, উপাচার্যদের দিকে তাকালে দেখা যাবে তাদের অনেককেই উপাচার্য করা হয়েছে, কারণ তারা আরএসএস এর সঙ্গে যুক্ত। অবশ্যই এটি বন্ধ করতে হবে। ভারতের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে আরএসএস এর বিভাজনমূলক দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আরও দাবি করেন, এআই প্রযুক্তির উত্থানের সময় ভারত সফল হতে পারেনি। এতে তিনি পরোক্ষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে মন্তব্য করেন, কারণ মোদী ভবিষ্যতে এই খাতে ভারতকে বৈশ্বিক শক্তি হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা বলেছেন। রাহুল গান্ধী বলেন, এআই এর খেলায় মূলত দুটি বড় শক্তি রয়েছে, যুক্তরাষ্ট্র ও চীন। দুর্ভাগ্যজনকভাবে রোবোটিক্স, এআই বা আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারত বড় কোনো খেলোয়াড়ই নয়, বিশেষ করে যুক্তরাষ্ট্র বা চীনের সঙ্গে তুলনা করলে। তিনি আরও বলেন, এআই সামিটে আমরা দেখেছি একটি চীনা রোবটকে ভারতীয় রোবট হিসেবে দেখানো হয়েছিল। যদি এআই শক্তিশালী হতে চান, তাহলে নিজেদের ডেটার নিয়ন্ত্রণ থাকতে হবে। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে ভারতের পুরো ডেটা যুক্তরাষ্ট্রের হাতে চলে যাচ্ছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।